আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটি কিচেন অর্গানাইজেশন ভিডিও শেয়ার করছি। আজকে শেয়ার করছি আমি আমার স্পাইসি জারগুলো কিভাবে সংরক্ষণ করি, কিভাবে সাজিয়ে রাখি, বা স্পাইসি র্যাকটা আমি কিভাবে সাজিয়ে রাখি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি দেখিয়ে নিলাম আমার স্পাইসি র্যাকটা কি অবস্থা ছিল, একটু এলোমেলো ছিল। আসলে এটা হয় কি, পুরো এক মাসে একবার কিন্তু এরকম গুছিয়ে নিতে হয়, মানে পরিষ্কার করে নিতে হয় আর সাথে এভাবে গুছিয়ে নিতে হয়। আমরা তো দৈনন্দিন কাজগুলো করি, তখন আমাদের এত বেশি একটা সময় থাকে না, তো একটু উল্টোপাল্টো হয়ে যায়। তাছাড়া জায়গার জিনিস জায়গায় রাখলে কিন্তু এরকমটা হয় না। তারপরও আমি মাসে একবার ক্লিন করি এবং এগুলোকে ক্লিন করে আবার নতুন করে সাজাই। তো এখানে দেখতে পাচ্ছেন একটু পানি নিয়ে নিচ্ছি সিঙ্কে। এই পানিতে আমি সোডা দিয়েছি 1 টেবিল চামচ, জেড পাউডার দিয়েছি 1 টেবিল চামচ, আর কিছুটা ভিনেগার দিয়েছি। এই পানিতে সবগুলো বয়াম আমি আগে পরিষ্কার করে নেব। আর এখানে কিন্তু আমি কোনো গরম পানি ব্যবহার করছি না, কারণ আমার এই বয়ামগুলো বেশিরভাগই কিন্তু আরএফএল প্লাস্টিকের। আমি এখন পর্যন্ত কাচের জারগুলো সংগ্রহ করে সারতে পারিনি। অবশ্য আমি কিন্তু আপনাদের বলেই থাকি জিরো কস্টে কিভাবে আপনি অর্গানাইজেশন করবেন। আমি যদি এতগুলো কাচের জার কিনতে যাই তাহলে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। যেহেতু এগুলো শুকনো মশলা অর্থাৎ স্পাইসেস, এগুলো কিন্তু এরকম প্লাস্টিকের বয়ামে রেখে সংরক্ষণ করাই যায়, তাই না? আর যদি কোনো লিকুইড স্পাইসেস হতো তখন হয়তো আমি চিন্তা করতাম যে এগুলো এই প্লাস্টিকের বয়ামে রাখা ঠিক হবে না। তো প্রথমে আমি এই পানিটার মধ্যে কষলে কষলে বয়ামের মুখাগুলো এবং বয়ামগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এগুলো সবগুলোতেই মশলা ছিল, যার কারণে আমি চিন্তা করেছি যে এই মশলাগুলো আবার ঢেলে আবার ঢুকানো অনেকটাই হ্যাসেল, অনেক সময় নষ্ট হওয়ার ব্যাপার। যেহেতু মাসে একবার ক্লিন করি, তাই এভাবে একটু মুছে ধুয়ে নিলেই হয়ে যায়, মুখাটা ভালো টাইট করে লাগালেই হবে। তারপরেও কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন যে আমার দুটো বয়ামে কিছুটা ভিজা ভিজা ভাব হয়ে গিয়েছে। তো আমি সেগুলো আবার কিভাবে সংরক্ষণ করেছি সেটা আপনারা দেখে নেবেন। আসলে যখন আপনারা এই পানিতে চুবিয়ে বয়ামগুলো পরিষ্কার করবেন তখন কিন্তু প্রতিটা বয়ামের মুখ খুব ভালো করে চেক করে নেবেন। ভালো করে টাইট করে লাগিয়ে যদি আপনারা এভাবে পরিষ্কার করেন, বিশ্বাস করেন কোনো সমস্যা হয় না। আমি তাই করে থাকি, কারণ এত এত স্পাইসেস লাগে। যেহেতু আমি ইউটিউবার, আমি রেসিপি ভিডিও করি, সেহেতু আমার অনেকগুলো স্পাইসেস বয়াম রাখতে হয়। তো সেগুলো আমি এভাবে বারবার যদি ভিতর থেকে বের করে ক্লিন করার চেষ্টা করি তো হয় না। আর এত ঘন ঘন এগুলো মশলা কিন্তু খরচও হয় না, সেজন্য অনেক দিন বয়ামে থেকে যায়। আবার খুব অল্প পরিমাণও কিন্তু ক্রয় করা যায় না, দোকানদার দিতেও চায় না। তো সেজন্য একটা পরিমাণে যখন কিনি বেশ কিছুদিন চলে যায়। তো এই জন্য প্রতি মাসে তো একবার পরিষ্কার করতেই হয়। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আসলে সময় হয়ে ওঠে না প্রতিটা বয়াম থেকে আলাদা আলাদা মশলাগুলো ঢেলে পরিষ্কার করা। এই যে দেখতে পাচ্ছেন যে ফ্রাইড চিকেন মশলাটা দিয়ে আমি ফ্রাইড চিকেন এবং বারবিকিউ করে থাকি, সেই মশলাটার বয়াম কিন্তু একটু একটু ভিজে গিয়েছে। অর্থাৎ মশলাটা আমার কাছে সন্দেহ লাগছে যে হয়তো একটু ভিজে ভিজে ভাব থাকবে। সেজন্য আমি বয়ামটাকে আলাদাভাবে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আর মশলাগুলোকে আমি এখন ওভেনে একটু গরম করে নিচ্ছি। এভাবে চেক করে দেখবেন, যদি একবারে আপনারা ওভেনের হিটটা দিয়ে প্রেস করে লাগিয়ে দেন, যে 1 মিনিট হোক বা হাফ মিনিট হোক, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আপনারা একটু খেয়াল করবেন এবং সামনে দাঁড়িয়ে থেকে এই মশলাটাকে অল্প অল্প সময় নিয়ে বারবার কিন্তু প্রেস করে আপনারা শুকিয়ে নেবেন। একবারে শুকাতে গেলে আপনাদের মশলার এক পাশ কিন্তু পুড়ে যাবে। আমি বলে দিয়েছি কেন, আমার হয়েছে তাই আমি বলেছি। আর আপনারা যদি মুখাগুলো একটু ভালো টাইট করে লাগিয়ে নেন তাহলে কিন্তু এরকমটা হয় না। যেমন আমার অন্যান্য মশলা কিন্তু এরকম হয়নি, ঠিক আছে? 2 থেকে 3 বারে কিন্তু এই মশলাটাকে আমি গরম করে নিয়েছি। সাদা তিলগুলো কিন্তু আমি অনেক পরিমাণে কিনে ফেলেছিলাম, সেগুলো আসলে সহজে খরচ হয় না। সেই সাদা তিলের বয়ামটা কিন্তু একটু একটু ভিজে গিয়েছে, অর্থাৎ সাদা তিলগুলোও কিন্তু আমার এভাবে গরম করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা গরম হয়ে গিয়েছে, আর আমি এখন এই মশলাটাকে বয়ামে ঢেলে নিচ্ছি, অর্থাৎ কাচের জারে।
আর এই মশলাটা কাঁচের জারে রেখেছি, তার কারণ হলো এটা আমি ফ্রিজে রাখবো, দীর্ঘদিন থাকবে এটা। একটু মশলার পরিমাণটাও বেশি। আর এখানে যে সাদা তিলটা রয়েছে সেটাও আমার মনে হয়েছে যে একটু স্যাঁতসেঁতে ভাব হয়ে গিয়েছে, তো সেই সাদা তিলটাও আমি এভাবে ওভেনে একটু গরম করে নিচ্ছি। তিলগুলোকে গরম করে নিতে হলেও প্রথমে অল্প একটু প্রেস করে সামনে দাঁড়িয়ে থেকে আগের মতোই দেখে দেখে গরম করে নিতে হবে। একবারে যদি আপনি অনেক বেশি হিট দিয়ে গরম করতে যান তাহলে কি হবে, এক পাশ থেকে পুড়ে যাবে আর অন্য পাশ একটু স্যাঁতসেঁতে থেকে যাবে। এভাবে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু এভাবে গরম করে নেবেন। আর তিলগুলো গরম করা হয়ে গিয়েছে, তো এখন আমি কাচের বয়ামে রেখে দিয়েছি। এই তিলগুলো খুব সহজে খরচ হবে না, এই মশলাগুলো আমি ফ্রিজে রাখবো। আর সবগুলো বয়াম কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে কত ধরনের মশলা এখানে। শুধুমাত্র ইউটিউবার রেসিপি ভিডিও করি বিধায় কিন্তু এতগুলো মশলা লাগে। যারা আমরা গৃহিণী সাধারণ তাদের হয়তো এতগুলো মশলা লাগার কথা না, তো আমাকে তো সব ধরনের রেসিপি দেখাতে হয় বা ভিডিও করতে হয়, সেক্ষেত্রে আমাকে সব ধরনের মশলার কালেকশন রাখতে হয় বাসায়। এখন সবগুলো বয়াম টাইট করে লাগিয়ে তারপর মশলাগুলো রেখে দিচ্ছি। আর হ্যাঁ, যেগুলো আপনারা একটু গরম করবেন সেগুলো কিন্তু বয়ামটা ঠান্ডা হবার পর তারপরে আপনারা সংগ্রহ করবেন। তা না হলে বয়ামের মুখটা কিন্তু গরম অবস্থায় লাগিয়ে দিলে আবার একটু ঘেমে যাবে, তখন মশলাগুলো কিন্তু আবারও নেতিয়ে যাবে। আর যদি আপনাদের হাতে সময় থাকে, ধৈর্য থাকে, তাহলে কিন্তু বারান্দায় আপনারা যাদের রোদ আছে তারা একটু রোদে দিয়ে তারপর রাখতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনাদের আমার থেকে বেশি ধৈর্য থাকে, তাহলে সবগুলো মশলা আগে একটা পাত্রে খালি করে নিয়ে বয়ামগুলো ধুয়ে শুকিয়ে তারপর আবার ঢেলে নিতে পারেন। তো যার যেভাবে সুবিধা হয় সেভাবেই আপনারা আসলে মশলাগুলোকে সংগ্রহ করে থাকবেন। তবে আমি প্রেফার করি যে মশলাগুলো আপনাদের অনেক দিন লাগবে শেষ হতে, সেই মশলাগুলো কিন্তু ফ্রিজে সংরক্ষণ করাই ভালো। এখন আমি যে স্পাইসি র্যাকটা আছে সেটাকে একটু মুছে নিচ্ছি, যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তো মোছাটাও দেখাতে হয়। অনেকে আবার বলবেন এই মুছে নেওয়াটা আবার কেন ভিডিও করতে হয় বা দেখাতে হয়। তো আমি যেহেতু কিচেন র্যাক কীভাবে অর্গানাইজেশন করি বা স্পাইসি র্যাকটা কীভাবে অর্গানাইজেশন করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, তো এগুলো একটু ক্লিন করা দেখাতেই হবে, ভিডিওটা একটু যেন আপনাদের মন পছন্দ হয়ে থাকে। কে কিভাবে পরিষ্কার করি আমরা তো জানি না, আসলে ইউটিউব প্ল্যাটফর্মে এসে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি, অনেক আপুদের কাছ থেকে অনেক কাজ আমি শিখতে পেরেছি। আপনারাও এরকম আমার ভিডিওটি দেখে কিছু কিছু আপনারা আইডিয়া পেয়ে থাকবেন। তো এখন স্পাইসি র্যাকটাতে আমি স্পাইসি জারগুলোকে সাজিয়ে নিচ্ছি, আপনারা দেখুন। আর এটাকে অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখব কোনটা কিভাবে রাখলে আসলে সুন্দর হয়, সেভাবেই রাখার চেষ্টা করব। তা আপনারা দেখতে থাকুন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওতে যদি আপনারা কোনো কিছু শিক্ষণীয় পেয়ে থাকেন বা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি লাইক দিয়ে একটা শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আপনাদের একটা মূল্যবান কমেন্ট দিয়ে কিন্তু আমাকে উৎসাহী করতে পারেন পরবর্তীতে আর একটা ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য। এখন এই বয়ামগুলো আমি ফ্রিজে ড্রাই স্টোরে রেখে দিচ্ছি। এই মশলাগুলো আমার অনেক দিন যাবে আর এই তিলগুলো সহজে খরচ হবে না, সেজন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আসলে এগুলো কিনতেও হয় অনেকগুলো টাকা দিয়ে। আর চটপটির মশলা, রোস্ট মশলা বা বিরিয়ানির মশলা যেগুলো একটু বেশি বেশি থেকে যাবে সেগুলো চেষ্টা করবেন আপনারা ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আর এখন আমি যে হলুদ, মরিচ, ধনিয়া এই জারগুলো খালি ছিল এগুলো আমি আগে ধুয়ে উপর করে রেখেছি, সেগুলোতে এখন মশলাগুলো আবার সংগ্রহ করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেক বড় বড় কন্টেইনার, এগুলো আরএফএল আমার। আর যেগুলোতে এখন নিচ্ছি এগুলো কিন্তু টাপারওয়্যার প্রোডাক্ট আপনারা কম বেশি সবাই চেনেন। এই মশলা জারগুলোতে আমি আরেকবার যখন দেখিয়েছি মশলা রাখা, তখন আমার অনেক আপু কমেন্ট করেছিলেন যে জারগুলো কিসের, তো সেজন্যই আমার বলে দেওয়া আজকে আবারও। আর এখন আমি দেখেন এভাবে মশলাগুলোকে সংগ্রহ করছি, একটাতে হলুদ, একটাতে মরিচ আর একটাতে ধনিয়া রেখেছি। আর এর আগে দেখতেই পেয়েছেন জিরার গুঁড়োগুলো আমি কোথায় রেখেছি। আবারও যখন আমি দেখাবো সেলফটা বা র্যাকটা তখন আবার বলে দিব যে জিরার গুঁড়া কোথায় রেখেছি। এখন এই 3 প্রকারের মশলা রাখার পরে এই 3 প্রকারের মশলা আবার আমি সমপরিমাণ মিক্সড করে নিব। ভিডিওটি আমার পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে রাখবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। 1 কাপ করে মশলা নিচ্ছি, ধনিয়া নিলাম, মরিচের গুঁড়া নিলাম
আর নিলাম হলুদের গুঁড়া। এই মশলাটা মিক্সড করে নিব খুব ভালো করে। মিক্সড করে নেওয়ার অর্থ হলো এই মশলাটা আমি একটা জারে রাখবো। এই মশলা দিয়ে আমরা বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, তারপরে পটল ভাজা, মানে ভাজা যে কোনো জিনিসে আমরা যখন রান্না করি তখন কিন্তু 3 প্রকার মশলা বা 4 প্রকারের মশলা দিতে হয়। তো একটু যদি মিক্সড করে রেখে দেই রান্নার কাজটা একটু সহজ হয়ে যায়। কি বলেন? আমার এই কাজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এবারও সাজিয়ে নিচ্ছি। আর ওই যে পিছনে যে টাপারওয়ারের নীল ঢাকনাওয়ালা দুটো বয়ম দেখছেন, এই দুটোতে আমি জিরার গুঁড়া রেখেছি। তো হয়ে গেল মরিচ, ধনিয়া, হলুদ এবং মিক্সড মশলা রাখা। আর বয়ামগুলো আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে সাজিয়ে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে সাজিয়ে নেবেন। যদিও এখন দেখতে পাচ্ছেন যে কাজটাতেও তেমন কিছু না, অতি সাধারণ একটি কাজ, কিন্তু ভিউয়ার্স এই কাজগুলো করতে আমার একটা দিন পুরো 5 ঘন্টা সময় লেগে গিয়েছে। আল্লাহ হাফেজ।